So thank you all. Today at this first class, I would like to welcome you to our English department, Khulna Government Girls College. Today we will discuss about English literature. So we have had already a short introduction to ourselves. Now let us introduce ourselves to literature and English literature. So as this is the first class, in this class, primarily I will speak Bangla and next I will speak English for your understanding. So what is literature? Sahitya ki? What is literature? Sahitya ki? We will tell with the speech of Rabindranath Tagore. Rabindranath Tagore সাহিত্যের সংজ্ঞা দিয়েছেন। চলো আমরা প্রথমে সেটা দেখি। তিনি বলছেন সাহিত্য হলো অন্তরের জিনিসকে বাহিরের, ভাবের জিনিসকে ভাষার, নিজের জিনিসকে বিশ্বমানবের এবং ক্ষণকালের জিনিসকে চিরকালের করিয়া তোলাই হলো সাহিত্যের কাজ। সাহিত্যের সংজ্ঞা অনেক রয়েছে। আমাদের বাংলা একাডেমি সাহিত্যের সংজ্ঞা দিয়েছে এভাবে: চিন্তা ও কল্পনার সুবিন্যস্ত সুপরিকল্পিত রূপ, সেটি সাহিত্য। তাহলে বাংলা একাডেমি বলছে চিন্তা ও কল্পনার সুবিন্যস্ত সুপরিকল্পিত রূপই সাহিত্য। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদেরকে বললেন অন্তরের জিনিসকে বাহিরের, ভাবের জিনিসকে ভাবের জিনিসকে ভাষার, নিজের জিনিসকে বিশ্বমানবের এবং ক্ষণকালের জিনিসকে চিরকালের করিয়া তোলাই হলো সাহিত্যের লক্ষ্য। তো রবীন্দ্রনাথের এই সংজ্ঞাটি যদিও আমরা শতভাগ মেনে নাও নিতে পারি, তবে 99% আমরা মেনে নিতে পারি। তিনি কি বলছেন? অন্তরের জিনিসকে বাহিরের, অর্থাৎ আমাদের দুটি জগৎ রয়েছে। রবীন্দ্রনাথের ভাষায় কবিদের জগৎ তিনটি, আর আমাদের যারা আমরা অকবি তাদের জগৎ দুটি বলা যায়। তিনটি জগৎ কি? আমাদের একটি হলো বিশ্বলোক, এই বিশ্বজগৎ, বিশ্বব্রহ্মাণ্ড। আরেকটি হলো কল্পলোক, কল্পনায় যে জগৎ আমরা তৈরি করি, এটা কবিরাই পারেন। আরেকটি হলো স্মৃতিলোক, আমাদের অতীত যাপিত জীবন, অর্থাৎ আমাদের যাপিত জীবন, সেই জীবনের যে ছবি যা আমরা স্মৃতি পটে ধারণ করি, সেটিকে রবীন্দ্রনাথ বলছেন স্মৃতিলোক। তাহলে আমি আরো একবার রিপিট করি, সাধারণ মানুষের জগৎ কারো একটি জগৎ থাকে, অর্থাৎ বস্তু জগৎ নিয়েই ব্যস্ত থাকে। কারো কারো থাকে বস্তু জগতের পাশাপাশি স্মৃতিলোক, স্মৃতির জগৎ। অনেক ক্ষেত্রে আমরা স্মৃতির সরোবরে অবগাহন করি। আরেকটি জগৎ যেটি কবিদের থাকে, অনেক মানুষেরই থাকে, কেউ লিখে এটা ব্যক্ত করে, কেউ লিখে ব্যক্ত করতে পারে না।
যে ব্যক্ত করতে পারে সেই হলো কবি। এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর তার এক গানে বলেছেন, কেউ কখনো খুঁজে কি পায় স্বপ্ন লোকের চাবি, জেগে তাই তো ভাবি। অর্থাৎ স্বপ্ন লোকের চাবি খুঁজে পাওয়া সবার দ্বারা সম্ভব হয় না। কল্পনায় যারা অবগাহন করতে পারে, কল্পলোকে যারা ডানা মেলে বিচরণ করতে পারে, তারা সাহিত্যের সবটুকু রস আস্বাদন করতে পারে, সবটুকু গন্ধ উপলব্ধি করতে পারে। সাহিত্য আর 10টি বিষয়ের মতো নয়। সাহিত্য বাদ দিয়ে বাকি বিষয়গুলো শুধু বস্তু জগৎ নিয়ে কারবার করে, কিন্তু সাহিত্যের কারবার বস্তু জগৎকে নিয়ে হলেও এই বস্তু জগৎকে অতিক্রম করে আরো একটি ভিন্ন জগতে আমাদেরকে নিয়ে যায়। এই ইন্দ্রিয়ের জগৎ থেকে আমাদের অতীন্দ্রিয়ের জগতে নিয়ে যায়। আমাদের এই বস্তু লোক থেকে, এই বিশ্বলোক থেকে কল্পলোকে নিয়ে যায়, স্বপ্নলোকে নিয়ে যায়। এই বস্তুলোক বা বিশ্বলোক থেকে আমাদেরকে স্মৃতিলোকে নিয়ে যায়। আর সেই স্মৃতিলোকে বা সেই স্বপ্নলোকে যাওয়ার জন্য একটি শক্তি লাগে, সেই শক্তিটি হলো কল্পনা শক্তি। তাই বলা যায়, যার কল্পনা শক্তি যত প্রবল, যত প্রখর, সে সাহিত্যের সবটুকু স্বাদ আস্বাদন করিতে পারবে, সাহিত্যের সবটুকু রস সে আস্বাদন করতে পারবে, সাহিত্যের সব রূপ সে উপলব্ধি করতে পারবে, সব গন্ধ সে উপলব্ধি করতে পারবে। তো এটি হলো সাহিত্যের অনেক সংজ্ঞার মধ্যে আমি জাস্ট একটা সংজ্ঞা দিলাম। প্রথম দিনে অনেক বেশি তত্ত্ব কথা আমাদেরকে না শোনানো উচিত শিক্ষকের। তো আমরা একটি জিনিস জানলাম, সাহিত্য শুধুমাত্র বস্তুলোক নিয়ে, বিশ্বলোক নিয়ে কারবার করে না। সাহিত্যের আরো একটি লক্ষ্য আছে, সেটি অলক্ষ্যে থাকে। অন্যান্য বিষয়ের, অন্যান্য সাবজেক্টের যা লক্ষ্য, সাহিত্যের তাই উপলক্ষ্য। আর অন্যান্য সাবজেক্টের যা উপলক্ষ্য, সাহিত্যের তাই লক্ষ্য। সাহিত্য কারবার করে সত্য আর সুন্দরকে নিয়ে। বস্তু জগতের যা কিছু সত্য, এই বিশ্বলোকের যা কিছু সত্য, যা কিছু সুন্দর, তা নিয়ে কারবার করে সাহিত্য। আর সাহিত্যের লক্ষ্য হলো আনন্দ আর কল্যাণ। সাহিত্য তাই খুঁজে বেড়ায় যাতে সকলেরই আনন্দ, সকলেরই কল্যাণ। এই বিশ্বের, এই চরাচরের, এই ধরাধামের সকলেরই যাতে কল্যাণ, সকলেরই যাতে মঙ্গল, সকলেরই যাতে আনন্দ, সাহিত্যর লক্ষ্য হলো তাই। তাহলে আমি সংক্ষেপে তোমাদের যদি বুঝাতে পেরে থাকি, অন্য 10টি সাবজেক্টের, অন্য 10টি বিষয়ের সাথে সাহিত্যের এইখানে একটু পার্থক্য, বিরোধিতা নয়, পার্থক্য। পার্থক্য কিসে? লক্ষ্যে আর উপলক্ষ্যে। পার্থক্য কিসে? উদ্দেশ্যে আর উপায়ে। সাহিত্য কি উপায়ে সবার কল্যাণ করতে চায়? সাহিত্য মানুষের মনোজগতে দ্যুতি ছড়াতে চায়, জ্যোতি ছড়াতে চায়, অসামান্য আলোক স্পর্শে মানুষের অন্তরাত্মাকে পবিত্রতায় উজ্জীবিত করিতে চায়। এটি হলো সাহিত্যের কামনা। সাহিত্য কামনা করে সবার অন্তরাত্মা
উদ্ভাসিত হোক এক পবিত্র জ্যোতিতে, সেখানে সকলেরই আনন্দ হোক, সকলেরই কল্যাণ হোক, সকলেরই মঙ্গল হোক। সাহিত্য দেখে, উপনিষদের একটা কথা আছে, আনন্দ রূপম মৃতং যদ বিভাতি, আনন্দ রূপম মৃতং যদ বিভাতি, এর মানে হলো জগৎ জুড়ে তাহার আনন্দ রূপ বহিতেছে। এই উপনিষদের বাণীটিকে সম্বল করে রবীন্দ্রনাথ তার এক গানে লিখেছেন, আনন্দ ধারা বহিছে ভুবনে। সেই ভুবনে বয়ে চলা আনন্দের নদীতে পাল তুলে যিনি নৌকা বেয়ে যান, আনন্দের গান যিনি গাইতে পারেন তিনিই কবি। আনন্দের গান যিনি শোনাতে পারেন তিনি কবি, তিনি গায়ক, তিনি শিল্পী। তো সেই আনন্দের ভাবখানি পাঠক চিত্তে, পাঠকের হৃদয়ে সঞ্চারিত করতে গেলে লেখককে, কবিকে, শিল্পীকে কৌশলী হতে হয়। তিনি সাহায্য নেন ভাষার সাহায্যে। তিনি এই বিশ্বলোককে নিয়ে, বিশ্বলোককে পাড়ি দিয়ে অন্য একটি জগতে মানুষের চিত্তকে নিয়ে যে সেখানে পরিশুদ্ধ করতে চান, পবিত্র করতে চান। তার মাধ্যমে তিনি মানুষকে, মানব জগৎকে এক চেতনার অসামান্য আলোকে দীপ্ত করতে চান। এটি সাহিত্যের অনেকগুলো লক্ষ্যের মধ্যে একটি। সাহিত্যের অনেকে অনেক ধরনের সংজ্ঞা দিয়েছেন। কেউ বলেছেন সাহিত্য মানে স্বহৃদয়ের ভাব, নিজ হৃদয়ের ভাব অন্যের মধ্যে সঞ্চারণ করিতে পারাই হলো সাহিত্যিকের লক্ষ্য। অর্থাৎ সাহিত্যিক যা ভাবেন সেটা তিনি তার ভাবকে ভাষায় ব্যক্ত করে পাঠকের কাছে তুলে ধরেন। পাঠক সেটি পড়ার পরে তিনি সেভাবেই ভাবতে শেখেন। তো আমি সংক্ষেপে অগোছালোভাবে তোমাদেরকে বলার চেষ্টা করলাম যে সাহিত্য আসলে কি, সাহিত্যের কাজ কি, সাহিত্য আমরা কেন পড়ব। অনেকে সাহিত্য বা শিল্পকে অবহেলা করেন এই বলে যে সাহিত্য এবং শিল্প বাস্তবতা বিবর্জিত। ইংরেজি সাহিত্যের শিক্ষার্থী হিসাবে আমাদেরকে এমন অবহেলার বা এমন অপাংক্তেয় উক্তির শিকার হতে হবে। তথাকথিত কিছু মানুষ আছেন যাদের বিদ্যার চেয়ে বুদ্ধি বেশি, তারা এ সমস্ত বাণী উচ্চারণ করে নিজেদের প্রজ্ঞার পরিচয় দিতে চান। তারা জানে না যে সাহিত্য কখনো বাস্তবতা বিবর্জিত নয়, বরং সাহিত্য হলো বাস্তবতার নির্যাস। সাহিত্য হলো একটি অবাস্তব জগতে যাওয়া নয়, বরং একটি বাস্তব জগৎকে অতি বাস্তবতা শুধু নয়, সুন্দর বাস্তব জগতে রূপান্তর করার প্রচেষ্টা। সাহিত্যের দুটি ধারা রয়েছে বিশ্বব্যাপী, যেটা আমরা পরে দেখব। একদল সাহিত্যিক তারা বলেন সাহিত্যের লক্ষ্য হলো জগৎকে সুন্দর করা, সমাজকে বিশুদ্ধ করা, সমাজ থেকে সকল অন্যায়, অত্যাচার, অবিচার, নিপীড়নকে নির্মূল করার অনন্ত প্রচেষ্টাই হলো সাহিত্যের লক্ষ্য। এদেরকে বলা হয় আর্ট ফর ম্যানস সেক, এই তত্ত্বে বিশ্বাসী সাহিত্যিক। আবার একদল সাহিত্যিক আছেন তারা বলেন সাহিত্যের কোনো লক্ষ্য নেই,
সাহিত্যের কাজ হলো আনন্দ দেয়া, যেটা নিশা বলতেছিল তার সাহিত্য পড়ার লক্ষ্যে, সাহিত্য পড়ার উদ্দেশ্য কি আমি যখন জানতে চাইলাম আজকে, যে আনন্দ পাওয়া। সাহিত্যের লক্ষ্য শুধু আনন্দ নয়, এর লক্ষ্য হলো টু ইনফর্ম, টু টিচ অ্যান্ড টু ডিলাইট। সাহিত্যের কাজ হলো টু ইনফর্ম, জানানো, টু টিচ, শিক্ষা দেয়া, টু ডিলাইট, আনন্দ দেয়া। এটি হলো একদল সাহিত্যিকের ধারণা। আরেক দল সাহিত্যিক যারা আর্ট ফর আর্টস থেকে বিশ্বাস করেন, তারা বলেন সাহিত্যের প্রাথমিক লক্ষ্য হলো টু ডিলাইট, আগে আনন্দ দেয়া, আর বাকি যে দুটো লক্ষ্য টু ইনফর্ম এন্ড টু টিচ, এ দুটো পরে। আর যারা বিশ্বাস করেন আর্ট ফর ম্যান সেক, শিল্প হবে মানুষের প্রয়োজনে, এরা বলেন শিল্পের কাজ হবে আগে ইনফর্ম, জানানো, পাঠক যা জানে না তা তাদেরকে জানানো, টু টিচ, তাদেরকে তার মাধ্যমে শিক্ষা দেয়া, অ্যান্ড থার্ডলি টু ডিলাইট, তৃতীয় এবং শেষ লক্ষ্য হলো আনন্দ দেয়া। আর যারা আর্ট ফর আর্টস থেকে বিশ্বাস করেন, একদল সাহিত্যিক যারা বলে শিল্পের কাজ হলো শিল্পের জন্য শিল্প, অর্থাৎ শিল্পের কাজ হলো পাঠকের চিত্তে আনন্দ অনুভূতি সঞ্চার করা, অর্থাৎ পাঠক চিত্তে আনন্দের ধারা বইয়ে দেয়া, পাঠককে আনন্দের সন্ধান করিয়ে দেয়া। এটি হলো আরেক দল সাহিত্যিকের দৃষ্টিভঙ্গি। তো সাহিত্যের চারটা উপাদান রয়েছে, মূলত চারটা জিনিস লাগে সাহিত্য বুঝতে এবং বোঝাতে, লিখতে এবং পড়তে। চারটা জিনিসের প্রতি আমাদের খেয়াল দিতে হয়। এই চারটা জিনিসের মধ্যে প্রথমটি হলো হৃদয়। হৃদয় না থাকলে সে কখনো সাহিত্য, কবিতা, গান, নাটক, উপন্যাস এ পড়তে পারবে না। আমরা প্রায়শ দেখি এই যুগে, এই সমাজে লোকেদের সাহিত্য পড়ার অভ্যাস কমে যাচ্ছে দিন দিন। শুধু তাই না, যারা সাহিত্য পাঠ করে তাদেরকে একটু নাক সিটকানিতে দেখার প্রথা গড়ে উঠতেছে, কারণ মানুষের হৃদয়ের সৌন্দর্য দিন দিন লোপ পাচ্ছে। যেহেতু সাহিত্যের কাজ হলো হৃদয়ের সৌন্দর্যকে পুষ্পিত করানো, বিকশিত করানো, সুগন্ধিত করানো, পবিত্র করানো, তো সাহিত্যের কাজ হলো হৃদয়ের বা চিত্তের বৃত্তকে বিকশিত করানো। আজ মানুষেরা জাগতিক বৃত্ত নিয়ে মত্ত, হৃদয় বা চিত্তের বৃত্ত নিয়ে মানুষের কোনো অনুসন্ধিৎসা নেই। সুতরাং হৃদয়ের ভাব থাকতে হবে, মনের ভাবনা থাকতে হবে, তাহলেই সাহিত্যের প্রতি দরদ থাকবে, তখনই সাহিত্য পাঠে আনন্দ পাওয়া যাবে, তখনই সাহিত্য পাঠে আগ্রহ থাকবে। নাইলে ইংরেজি সাহিত্য পড়তে এসে মনে হবে এই পরের কথা শুনে আমার জীবনটা আমি ধ্বংস করে ফেললাম। যদি সাহিত্যের প্রতি দরদ না থাকে, ভালোবাসা না থাকে, আগ্রহ, অনুসন্ধিৎসা, আকাঙ্ক্ষা না থাকে, জীবনকে এবং জগৎকে জানার ভিন্ন এক আলোকে, ভিন্ন এক দ্যুতিতে, জ্যোতিতে, ভিন্ন এক রঙে জীবন এবং জগৎকে জানার এবং জানানোর তীব্র আকাঙ্ক্ষা যদি হৃদয়ে না থাকে সাহিত্য পাঠে, তখন তুমি আগ্রহী হতে পারবে না।
তখন মনে হতে পারে এক ভুল পথ। সেজন্য আমাদেরকে নিজেকে আগে দেখতে হবে, আমি সত্যি কি সাহিত্য ভালোবাসি? সত্যি কি আমার হৃদয়ের ঐশ্বর্যকে আমি মানুষের মাঝে দেখতে বা দেখাতে চাই? তখনই আমরা সাহিত্য পড়তে আসা বা পড়া উচিত। নাম্বার ওয়ান, আমি যে কথা বলতে যাচ্ছিলাম সেখানে যাই। তো সাহিত্যের 4টা উপাদান লাগে। একটি হলো হৃদয়গত, দ্বিতীয় উপাদান হলো আমাদের কল্পনাজাত বা কল্পনাগত, তৃতীয় উপাদান হলো আমাদের বুদ্ধিগত, চতুর্থ উপাদান হলো আমাদের কৌশল। তাহলে সাহিত্য সৃষ্টিতে বা সাহিত্য বুঝতে আমাদের 4টা বিষয় খেয়াল রাখতে হয়। একটি হলো হৃদয় বা হার্ট, দ্বিতীয় হলো ইমাজিনেশন, যেটি হৃদয় থেকে উচ্চারিত হয়, কল্পনা, তৃতীয় হলো হেড বা বুদ্ধিবৃত্তি, চতুর্থ হলো টেকনিক বা কৌশল, যেটা বুদ্ধি থেকে নির্গত হয়। তো এই শুধু হৃদয় থাকলে হবে না, হৃদয়ে কল্পনা থাকতে হবে। শুধু বুদ্ধিবৃত্তি থাকলে হবে না, বুদ্ধিবৃত্তি থেকে কৌশল উচ্চারিত হতে হবে। এই 4টি উপাদান নিয়ে মূলত সাহিত্য কাজ করে। তো ছোটবেলা থেকে যাদের সাহিত্য পড়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা আগ্রহ আছে তোমাদের অনেকেরই ভালো লাগবে। আর যারা মোটেও পড়নি তারা আস্তে আস্তে পড়তে অভ্যস্ত হও, দেখবে এক সময় ভালো লাগবে। তো আমি এ পর্যায়ে সাহিত্যের একটি সংজ্ঞা এবং তার আনুষঙ্গিক কিছু কথা বললাম। এখানে ওই সংজ্ঞাটিকে নিয়ে একটু বোঝার চেষ্টা করি। রবীন্দ্রনাথের সংজ্ঞাটিকে, যে অন্তরের জিনিসকে বাহিরের, অর্থাৎ আমরা যখন এই বিশ্বজগতে চলাচল করি, আমাদের ইন্দ্রিয় অর্থাৎ আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এর মাধ্যমে আমরা আমাদের বাইরের জগৎকে, বহির্জগৎকে আমরা আমাদের ভিতরে নিয়ে আসি। আমরা যখন পথ চলি তখন যে দৃশ্যগুলো দেখি, সেই দৃশ্যগুলো আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা এই পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে আমাদের অন্তর্জগতে নিয়ে আসি। অন্তর্জগতে নিয়ে এসে কারো সেখানেই থেকে যায়। আর একজন কবি, যিনি অত্যন্ত সহানুভূতিশীল একজন মানুষ, সংবেদনশীল একজন মানুষ, সেটি তার অন্তরে যে থেমে থাকে না, সেখানে সেটি একটি ভিন্ন ধাঁচে, ভিন্ন আঙ্গিকে, ভিন্ন রসে, ভিন্ন রূপে সঞ্জীবিত হয়, অঙ্কুরিত হয়। সেখান থেকে নতুন একটি রূপে জন্ম নিয়ে ডানা মেলে বাইরে চলে আসে, এবং সেই বাহনটা হয় ভাষা। এই অন্তর জিনিসকে বাহিরে আনার যে গান রবীন্দ্রনাথ লিখেছেন, যে কবিতা নজরুল লিখেছেন, যে গান লালন গেয়ে গেছে, সেগুলো আগে কখনো ছিল না। সে জগতের এই বিচিত্র রূপ দেখে লালন, রবীন্দ্রনাথ, নজরুল, মাইকেল এদের চিত্তে যে অনুভূতি সঞ্চারিত হয়েছে, সেই অনুভূতি, সেই ভাব, সেই ভাবনাকে তারা ভাষায় ব্যক্ত করেছেন এক একটি আঙ্গিক বা কৌশল দিয়ে। কেউ গানে, কেউ কবিতায়, কেউ ছনেটে, কেউ নাটকে, কেউ প্রবন্ধে, কেউ উপন্যাসে, কেউ ছোট গল্পে। শিল্পের এক এক আঙ্গিকে তারা তাদের অনুভূতি, ভাব, ভাবনা, চিন্তা, চেতনা, অবধারণকে ব্যক্ত করেছেন কৌশল অবলম্বন করে। তো এগুলোকে আমরা বলি সাহিত্য। লক্ষ্য করতে হবে
লক্ষ্য করতে হবে আমাদের সাহিত্যের যে কতগুলো শাখা রয়েছে, ধারা রয়েছে, লোক উপায় রয়েছে, এগুলো আমরা পরবর্তীতে ধারাবাহিকভাবে আলোচনা করব। আমি যে প্রসঙ্গে বলতে যাচ্ছি যে অন্তর জিনিসকে বাহিরে, এবার ভাবের জিনিসকে ভাষার। আমাদের মনে অনেক ভাব জাগে, সেই ভাবকে আমরা সবাই ভাষায় পরিণত করতে পারি না। রবীন্দ্রনাথ পারেন, লালন পারেন। লালন যখন দেখেন একজন মানুষ ভিন্ন আরেকটি জাতে জন্মগ্রহণ করার কারণে তাকে নিপীড়িত হতে হচ্ছে, তখন লালনের হৃদয়ে এক বিদ্রোহের ভাব জেগে ওঠে। তখন তিনি গাইতে শুরু করেন, জাত গেল বলে এ কি আজব কারখানা। তিনি যুক্তি দিয়ে মুক্তির বাণী তিনি জগৎকে শুনান। ব্রাহ্মণ চণ্ডাল শ্যামার মুচি, এক জলে তো হইলা সূচি, দেখে শুনে হইলা রুচি, জমে তো আর কারো ছাড়বে না। এই যে জগতে জাত পাত ধর্ম নিয়ে যে অনাচার অবিচার চলতেছে, এর বিরুদ্ধে লালন সেই যুক্তি দিয়ে মুক্তির পথ বাতলে দিচ্ছেন মানুষকে, যে তোমরা যা নিয়ে ভেদ করো এ আসলে ভেদের বস্তু বা ভেদের বিষয় নয়। তো এভাবে তার ভাবের জিনিসকে ভাষায় এবং নিজের জিনিসকে বিশ্ব মানবের। রবীন্দ্রনাথ যা ভেবেছেন, নজরুল যা ভেবেছেন, সেটি তিনি তার নিজের মধ্যে না, সাহিত্যের রূপ দিয়ে সেটা ব্যক্ত করেছেন। আর সেজন্য সেটি আজ বিশ্ব মানবের সম্পদ, বিশ্বজনের উপভোগ্য, বিশ্বের প্রতিটি মানুষের কাছে এক আনন্দ সামগ্রী। এবার শেষের কথাটা বলি আমি। আমরা এই ছোট্ট রবীন্দ্রনাথের সংজ্ঞাটিকে ব্যাখ্যা করে একটা ক্লাসও আমরা করতে পারি, আমরা সংক্ষেপে একটু জেনে নিই। আর ক্ষণকালের জিনিসকে চিরকালের করিয়া তোলাই হলো সাহিত্যের লক্ষ্য। ক্ষণকালের এক জিনিস, অর্থাৎ মনে করো তোমরা রবীন্দ্রনাথের পোস্ট মাস্টার গল্প পড়েছো হয়তো অনেকেই। তো সেখানে আমরা দেখি রবীন্দ্রনাথ এর সেই পোস্টমাস্টার বলছে, এমনই কত মৃত্যু কত বিচ্ছেদ রহিয়াছে, ফিরিয়া ফল কি, পৃথিবীতে কে কাহার। পোস্টমাস্টারের জীবনে একটি ঘটনা, ততক্ষণে পালে বাতাস বহিয়াছে। পোস্টমাস্টার তার অর্ডার হয়ে গেছে ট্রান্সফারের, সে চলে আসতেছে, নৌকায় পা দিয়েছে, পালে বাতাস বহিয়াছে। তখন তার চিত্তে একটি ভাব সঞ্চারিত হলো। তিনি ততক্ষণ বলিয়া উঠলেন, ততক্ষণে পালে বাতাস বহিয়াছে। তিনি ভাবতে লাগলেন, রতনের এখন কি অবস্থা, সেই ছোট্ট ছেলেটা। তিনি আবার ভাবলেন, একবার মনে হলো ফিরিয়া যাই, একবার তার মনে হলো সে ফিরে যাবে। আবার তার মনে হইল, ফিরিয়া ফল কি, পৃথিবীতে কে কাহার, এমনই কত মৃত্যু কত বিচ্ছেদ রহিয়াছে, ফিরিয়া ফল কি, পৃথিবীতে কে কাহার। তো এই একটি ঘটনা রবীন্দ্রনাথ সেটা লিখে গেছে। সেটা রবীন্দ্রনাথ নামক বা একজন পোস্টমাস্টারের একদিনের জীবনের ঘটনা। সেটা হয়ে উঠল কি, সর্বলোকের হয়ে উঠল। তো নিজের জিনিসকে বিশ্বমানবের করিয়া তোলাই হলো সাহিত্যের কাজ। তার জীবনের একটি ঘটনা, একটি কথা, একটি অনুভূতি সকল মানুষের ঘটনা অনুভূতি হয়ে উঠল, এটি সাহিত্য। তখন এটি সর্বহৃদয়ে স্থান লাভ করল, এটি সাহিত্য।